শুদ্ধ থেমে গেল, ইরফানের দিকে ভালো করে তাকালো। ইরফানের চোখ দুটো বেশ লাল। শুদ্ধ ইরফানের ঘাড়ে হাত দিয়ে বলে, সব মেনে নিলাম। তোকে বেশি আপসেট লাগছে, কিছু কি হয়েছে? ইরফান ছোট করে বলে, নাথিং। কথাটা বলে ইরফান গটগট পায়ে এয়ারপোর্টের এন্ট্রি গেটের ভেতরে প্রবেশ করে। মায়েরা সকাল সকাল উঠে নামাজ পড়ে বেলকুনির মেঝেতে চুপ করে বসে আছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজে বেড়ায়। কোথাও নেই লোকটা, কোথায় গেছে? সে তো দাদিমার সাথে ঘুমিয়েছিল। সকালে উঠে ইরফানের ঘরে দেখে বুঝেছে ইরফানই তাকে ঘরে এনেছে। কিন্তু সকাল থেকে ইরফানকে দেখতে না পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। মায়েরা মনে মনে ভেবেছে সে ইরফানকে সরি বলবে। থাপ্পড় খাওয়া এ তো তার নতুন নয়, কিন্তু ইরফান তাকে জুতো দিয়েছিল, ওগুলো অন্যদের দিয়ে দেওয়া উচিত হয়নি হয়তো। বেশ বেলা করে ঘরে আসে মায়েরা। মেঝেতে একটি কাগজ পড়ে থাকতে দেখে মায়েরা এগিয়ে গিয়ে কাগজটি তুলে নেয়। তখনই তার ঘরে রীতা আসে খাবার নিয়ে। মায়েরাকে ডাকলে মায়েরা কাগজটি প্যাডের ভাঁজে রেখে রীতার দিকে এগিয়ে যায়। রীতার হাতে পরোটা আর চা। রীতা হেসে বলে, রোমা আম্মাই দিল, তোমারে খাওয়াইতে কইলো মায়েরা, খাও খাও। মায়েরা একটু অবাক হয়, এখন বেশ ভালোই সকাল, এত তাড়াতাড়ি কেউ খায় না। আর সেখানে তার শাশুড়ি তার জন্য এই সকাল সকাল পরোটা আর চা বানিয়েছে। মায়েরা রীতার হাত থেকে প্লেট আর চায়ের কাপটা নিয়ে বলে, এই সকালে এগুলো কে বানালো রীতা আপু? রীতা হেসে বলে, রোমা আম্মাই বানাইছে মায়েরা, আমিও একটু সাহায্য করেছি। মায়েরা মৃদু হেসে চায়ের কাপে কয়েকবার চুমুক দেয়। তার শাশুড়ির হাতের চা খুব মজা হয়। ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। মায়েরা আজ কলেজে যায়নি। মেয়েটি সারাদিনই ঘরে ছিল। ইরফানের জন্য মন খারাপ। কোথায় লোকটা? আজ যে সারাদিন একটিবারের জন্যেও দেখলো না। এখনো আসে না কেন? কোথায় গিয়েছে? মায়েরা অপেক্ষা করে ইরফানের জন্য। বেলকুনি থেকে রাস্তায় এক ধ্যানে তাকিয়ে থাকে ইরফানের গাড়ি ঢুকবে কখন, সেই আশায়। মাগরিবের নামাজ পড়ে এসে মায়েরা সেই যে বসলো বেলকুনির ধারে। মেয়েটির দৃষ্টিও যেমন নড়চড় নেই, তেমন তার বডিরও নড়চড় নেই। ইরফান আসে না কেন? তার মনে এই প্রশ্নই ঘুরপাক খায়। অভিমানও হয়। মায়েরা ভাবে ইরফান আসলে সে কথা বলবে না, তাকে মেরেছে, সে কেন কথা বলবে? কিন্তু সে আসুক, মায়েরা অ্যাটলিস্ট তাকে দেখতে তো পাবে। অপেক্ষা করতে করতে ঘরে রোমা নেওয়াজ এসে ডাক দেয় মায়েরাকে। নিজের শাশুড়ির গলা পেয়ে মায়েরা দ্রুত বেলকুনি থেকে ঘরের ভেতরে আসে। মৃদু স্বরে বলে, জি মা। রোমা নেওয়াজ এগিয়ে এসে নরম গলায় বলল, খেতে এসো, তোমার বাবা আমি অপেক্ষা করছি তোমার জন্য। মায়েরার চোখে মুখে বিস্ময়। তিনি তার শাশুড়িকে চিনতেই পারছেন না। এটা তার শাশুড়ি তো, বদল টদল হয়েছে নাকি? মায়রার ভাবনার মাঝেই রোমা নেওয়াজ মায়রার হাত ধরে যেতে যেতে বলে, তোমার মাথায় তেল দাও না কেন? চুলগুলো সব নষ্ট হয়ে যাবে। খেয়ে আমার ঘরে যাবে, তেল দিয়ে দেব, বুঝেছো? মায়েরা একটার পর একটা ঝটকা খাচ্ছে। ওরে আল্লাহ, বলে কি তার শাশুড়ি? শাশুড়িটা এত ভালো হয়ে গেল কি করে? মায়েরা ভেবেই পাচ্ছে না। নিচে নেমে দেখলো ত্রিনা বেগম, দাদিমা সহ শুদ্ধ ভাইও আছে। মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজছে। সবাই আছে, অথচ সেই লোকটাই নেই কেন? মায়েরার ভীষণ মন খারাপ হয়। মায়েরার খাবার শেষে সত্যি রুমা নেওয়াজ মায়েরার মাথায় তেল দিয়ে দেয়। এরপর সুন্দর করে একটা বেনি করে দেয়। মায়েরা শুধু অবাক হয়ে তার শাশুড়িকে দেখল। ইনিই তো তার সাথে ঠিক করে কথাই বলতো না, সেখানে হঠাৎ এত যত্ন কেন করছে? মায়েরার আরো বেশি অবাক লাগে। রোমা নেওয়াজ বলেছে, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় বলবে, কেমন? মায়েরা এই কথাটা শুনে যতটা না অবাক হয়েছে, তার চেয়েও বেশি অবাক হয়েছে উনি কথাটা বলার সময় কেমন যেন ভেজা চোখে বলেছিলেন। মায়েরা সত্যি ভীষণ অবাক হয়েছে এই রোমা নেওয়াজকে দেখে। তবে ভালো লাগলো, কি সুন্দর মায়ের মতো তার যত্ন করেছে। তার সৎমা ওপরে ওপরে এত যত্ন করতে না পারলেও মনে মনে খুব ভালোবাসে। মায়েরা তার ঘরে এসে আবারও বেলকুনিতে যায়। মেয়েটার মন ছটফট করছে। সেই গতকাল থেকে ইরফানকে এক নজরের জন্যেও দেখেনি। কোথায় লোকটা? আর কখন আসবে বাড়ি? তার উপরে কি অনেক রেগে আছে বলে বাড়ি আসছে না?
উনি আসলেই মায়েরা সরি বলে দেবে, কিন্তু উনি তো আসছেই না। মায়েরা বেলকুনি রেলিং ঘেঁষে বসে আছে, রেলিং এর সাথে মাথা ঠেকিয়ে রাখে। একটু পর পর উকি দিয়ে দেখে ইরফান গাড়ি আসছে কিনা। এভাবে অপেক্ষা করতে করতে মায়েরা একটা সময় ওভাবেই ঘুমিয়ে যায়। ফজরের আজানে মায়েরার ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকালে দেখলো সে বেলকনিতেই ঘুমিয়ে গিয়েছিল। ঘাড় ব্যথা হয়ে আছে। মায়েরা অবাক হলো, ইরফান তাকে ঘরে নিয়ে যায়নি কেন? তাহলে কি লোকটা আসেনি, নাকি তার উপর রাগ করে আর তার কাছেই আসেনি? মায়েরার কেন যেন চোখ জোড়া ভিজে উঠল। মায়েরা দ্রুত মেঝে থেকে উঠে ঘরে যায়। ভেতরের লাইটটা জ্বালালো, সাথে ইরফান কোথাও নেই। মায়েরার ভীষণ কষ্ট হলো। ইরফান তবে আসেনি? না চাইতেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বিষণ্ণ মনে বিড়বিড় করে বলে, শিশুয়ালা, তুমি কোথায়? ঘরের এক কোণায় দাঁড়িয়ে অসহায় চোখে পুরো ঘরে নজর বোলায়। বেশ কিছুক্ষণ পর দুই হাতে চোখ মুছে নিয়ে মায়েরা ওয়াশরুমে যায়। অজু করে এসে ফজরের নামাজগুলো পড়ে নেয়। বেলা 10টা বাজে। মায়রার এত অসহ্য লাগছে, ইরফান কোথাও নেই। মায়রার দম বন্ধ লাগছে। সে ঘর থেকে বেরিয়ে আসে। কোথায় লোকটা? নিচে নেমে দেখলো শুদ্ধ আর দাদিমা ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। শুদ্ধ দাদি মায়রাকে দেখে বলল, দিদি ভাই, তুমি খেয়েছো? মায়রা মাথা নেড়ে বলে, খেয়েছি দাদিমা। শুদ্ধর মুখের খাবারটুকু খেয়ে বলে, মায়রা এসো এসো, আবার খাও। আমার প্রথম বউ ছুঁয়ে দিয়েছে, টেস্ট 1000 গুণ বেশি, তাই না গো? শুদ্ধর দাদি শুদ্ধর কানটা মলে দিয়ে বলে, হ্যাঁ তাই তো ডার্লিং, এই জন্য তোমাকে আজ সব খাবার খেতে হবে। আমি রোমাকে বলেছি খাবার আনতে, আমি ছুঁয়ে দিব আর তুমি খাবে। দাদিমার কথা শুনে মায়েরা হেসে ফেলল। শুদ্ধ অসহায় মুখ করে বলল, তুমি আমাকে শুধু ইনসাল্ট করো গ্রান্ডমা, আজ আমি অসহায় বলে। শুদ্ধর দাদি হেসে বলে, বউ থেকে লাফ দিয়ে গ্র্যান্ডমাতে চলে আসলে যে? শুদ্ধ ফিসফিস করে বলে, আমার বউ হয়ে গেছে গ্র্যান্ডমা, তোমাকে আর পাত্তা দিব না। তুমি সেই শোকে কচু গাছের সাথে গলায় দড়ি দিও, আমি তোমাকে কচু গাছ আর দড়ি দুটোই কিনে দিব। আমার আবার দয়ার শরীর। শুদ্ধ দাদির চোখ ছোট ছোট করে বলে, বউ হয়ে গিয়েছে মানে? কোথায় তোমার বউ? শুদ্ধ হাসলো। দাদিমা হঠাৎই বলে, খবরদার, বিয়ে করবে না। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। বয়স্ক ভদ্র মহিলা কিছুটা রেগে বলে, তোমার ভাই তো বইয়ের গায়ে হাত তোলার ওপরে পিএইচডি করছে, তোমাকেও আমার বিলিভ হচ্ছে না। আগে শপথ করবে বইয়ের গায়ে হাত তুলবে না, এরপর বিয়ে, নয়তো সারা জীবন চিরকুমার থাকবে, এটাই ফাইনাল। মায়েরা দাদিমার দিকে তাকালো। মায়েরার প্রথম প্রথম এই দাদিমাকে ভালো না লাগলেও এখন বেশ ভালো লাগে। শুদ্ধ অসহায় মুখ করে তাকালো। সে তো ফারহাকে 3বার মেরেছিল, কিন্তু সে তওবাও করে নিয়েছে। আর জীবনে তার পাখিটার গায়ে হাত তো দূর, আঙ্গুলটাও তুলবে না। কিন্তু তার গ্র্যান্ডমা এমন খেপেছে কেন? কৌতূহলী কণ্ঠে বলে, তুমি রেগে আছো কেন? দাদিমা রেগে বলে, তোমার দাদু ভাই কত ভালো জানো, আমাকে একটা ফুলের টোকাও দেয়নি, আর তোমরা কি একটা বউ পেটানোর নীতি পেয়েছো। শুদ্ধ বুঝতে পারছে না। মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা মলিন মুখে চেয়ে আছে তার গ্র্যান্ড মার দিকে। শুদ্ধ ভুরু কুচকে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে মায়েরা? মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে চুপ করে থাকে। শুদ্ধ বুঝলো এই জন্য ইরফান অত আপসেট ছিল নাকি। এতদিন পর মায়েরাকে আবার মেরেছে। শুদ্ধ বিশ্বাসই হচ্ছে না। দাদিমা খাবার শেষ করে উঠে ঘরে চলে যায়। মায়েরা আশেপাশে কাউকে না দেখে শুদ্ধর দিকে এগিয়ে এসে ডাকে, ভাইয়া। শুদ্ধ খাবার মুখে নিয়ে মায়েরার দিকে তাকিয়ে হেসে বলে, মায়েরা, তুমি চিন্তা করো না, ইরফানের গলায় এক দজ্জাল বউ ঝুলিয়ে দিয়ে তোমায় সুন্দর ছেলে দেখে বিয়ে দিব, বুঝলে? মায়েরা জোরপূর্বক হাসলো। শুদ্ধ কথাটা বলে প্লেট থেকে পরোটা নিয়ে মুখে দেয়। মায়েরা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, ভাইয়া, উনি কোথায়? শুদ্ধ ভুরু কুচকে তাকায় মায়েরার দিকে, অতঃপর বলে, কার কথা বলছো? মায়েরা আমতা আমতা করে বলে, আপনার ভাই। শুদ্ধ অবাক হয়, ইরফান কানাডায় গিয়েছে, এটা মায়েরা জানে না। শুদ্ধ বোধহয় কিছু বুঝলো। তার গ্র্যান্ড মাও রেগে আছে ইরফানের ওপর, মামাও রেগে আছে মনে হলো। আবার এইদিকে মায়েরাও জানে না বলছে। অবাক হয়ে বলে, তুমি জানো না ইরফান গত রাতে কানাডা গিয়েছে?
শুদ্ধর কথাটা শুনে মায়েরা অবাক হয়ে তাকায়। শুদ্ধ ভুরু কুঁচকে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা মাথা নিচু করে নেয়, চোখের কোণে পানি জমেছে। শুদ্ধ হেসে বলে, ওহো মায়রা, নো টেনশন। ইরফান ওখানে ফালতু হওয়া খেয়ে একেবারে সপ্তাহখানেক পরেই চলে আসবে। এসে দেখবে আমাদের মায়রার একটা কিউট বর জুটে গিয়েছে। তুমি রাজি? মায়রা কিছুই বলল না, উল্টো ঘুরে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। শুদ্ধ অবাক হলো মায়রার কাণ্ডে। ইরফান তার মানে মায়রাকে বলেনি? একে কি করা উচিত? বউকে একবার বলবে না? এই শালা জীবনে আর সোজা হলো না। মায়রা সিঁড়ি বেয়ে ওপরে উঠে বাকিটুকু এক প্রকার দৌড়ে ঘরে গিয়ে দরজা চাপিয়ে দেয়। ইরফান তাকে রেখে চলে গিয়েছে। কেন চলে গেল? সে তো সরি বলে দিত। সে আর কখনো ইরফানের দেওয়া জিনিস কাউকে দিবে না মনে মনে পণ করেছে। তবুও ইরফান তাকে ফেলে চলে গেল কেন? রেগে গিয়ে তাকে আবার সেই আগের মতোই মানবে না বলবে না তো? একদম প্রথম দিকে তো সে মেরে মেরে বলতো তাকে মানবে না কখনো। গতকাল তাকে মেরে কি একেবারেই চলে গেল তাকে মানবে না বলে? মায়রার দম বন্ধ লাগে। মেয়েটা দরজা ঘেঁষে বসে পড়ল, দুই হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল, বিড়বিড় করলো, শিশওয়ালা, আমি আর তোমার অবাধ্য হব না, সব কথা শুনবো, তুমি চলে আসো না। এভাবে কতক্ষণ যে বসে কাঁদলো। মেয়েটা ধীরে ধীরে যেন কাঁদতে শিখে গিয়েছে। সে কি করে থাকবে শিশুওয়ালাকে ছাড়া? তার কষ্ট হয় ভীষণ। শিশুওয়ালা বোঝে না কেন? মায়রার ভেতরের জমানো প্রশ্নগুলোর সাথে অভিমান, অভিযোগ যেন উগলে আসছে কান্না রূপে। মায়রা সেই দিন আর কলেজে যায়নি। সারাদিন শুয়েছিল, কান্না করেনি আর। তবে ভীষণ মন খারাপ করেছিল। একটা মানুষের সাথে কয়েক মাস থেকে হঠাৎ সেই মানুষটা যখন থাকে না, তখনকার অনুভূতি হয়তো মায়রা তার শিশুওয়ালাকে দিয়ে ভীষণভাবে ফিল করছে। সন্ধ্যা নামলেও মায়রা ঘর থেকে বেরিয়ে নিচে আসে। শুদ্ধকে সোফায় বসে থাকতে দেখে মায়রা এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, আপনার ভাইয়ের সাথে আমাকে একটু কথা বলিয়ে দেবেন? শুদ্ধ মায়রার কথা শুনে ভুরু কুঁচকে তাকায়, হেসে বলে, আই হাই, বর যেতে না যেতেই মায়রা দেখি অর্ধেক শুকিয়ে গিয়েছে। মায়রা কিছুই বলল না, শুধু কিছু ভালো লাগছে না। শুদ্ধ কানে ফোন ধরেছে, ইরফানকে কল করেছে, কিন্তু সে ধরল না। বেশ কয়েকবার দিয়ে ফোনে না পেয়ে হতাশ হয়ে বলে, ধরে না তো, মেবি কোনো কাজে গিয়েছে। আমার সাথে কথা হয়েছিল দুপুরের দিকে, চিন্তা করো না। কথাটা বলে শুদ্ধ কারোর ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়। মায়রার এত অসহায় লাগলো, মেয়েটি কোনো কথা না বলে ঘরের দিকে এগিয়ে যায়। 2 দিন পেরিয়েছে, অথচ মায়রা ইরফানের সাথে একবারও কথা বলতে পারেনি। মেয়েটার অস্থির লাগছে, কিচ্ছু ভালো লাগে না। এই 2 দিন কলেজেও যায়নি মেয়েটা। ঘরের মধ্য থেকে যেন আরো দম বন্ধ লাগছে। তাই মায়রা আজ আগে আগে কলেজে চলে এসেছিল। সারাদিন কলেজে কাটালো, মিলার সাথে টুকটাক কথা বলে একটু আধটু হেসেছে। কলেজ গেট থেকে বেরিয়ে সামনে এক পা এগোতেই অন্তরাকে সামনে দেখে মায়রা থেমে যায়। অন্তরা মৃদু হেসে বলে, কেমন আছো মায়রা? মায়রা এতদিন পর হঠাৎ অন্তরাকে দেখে বেশ অবাক হয়। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম। ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? অন্তরা কিছুটা মন খারাপ করে বলে, আমি তোমার আপু থেকে আবার ম্যাম হয়ে গেলাম। মায়রা মৃদু হেসে বলে, সরি সরি আপু, ভুলে গিয়েছিলাম। অন্তরা মায়রার গালে হাত দিয়ে বলে, আচ্ছা, এখন তো মনে পড়েছে, এখন আপু বলবে। আমাকে 10 মিনিট টাইম দিতে পারবে মায়রা? মায়রা আশেপাশে তাকিয়ে দেখলো বাড়ির গাড়ি এখনো আসেনি। মাথা নেড়ে বলল, আচ্ছা আপু। কথাটা বলতেই অন্তরা মায়রার হাতটা ধরে পাশের একটা ক্যাফেতে যায়। অন্তরা কিছু নাস্তার সাথে কোল্ড কফি অর্ডার করে মায়রার সাথে টুকটাক কথা বলে। অন্তরার মনে ঘুরছে ইরফানের থেকে মায়রাকে দূরে সরানো। সে ইরফানকে পাবে না, এটা সে মেনে নিতে পারলেও অন্য কেউ ইরফানের পাশে থাকবে, অন্তরা এটা মানতে পারছে না, কিছুতেই পারছে না। অন্তরা মায়রার দিকে চেয়ে হঠাৎ খুব সিরিয়াস ভাবেই বলে, মায়রা, আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। মায়রা হেসে বলে, জি আপু, বলুন। অন্তরা চোখ বুজে নিজেকে স্বাভাবিক করে, এরপর চোখ মেলে মায়রার দিকে তাকিয়ে বলে, আমি ইরফানকে ভালোবাসি মায়রা।
মায়রার মুখের হাসি লেপ্টে ছিল। হঠাৎ যেন বোমা বিস্ফোরণ হওয়ার পর চারপাশটা নিস্তব্ধ হয়, ঠিক তেমনই মায়রার হলো। মেয়েটা ঠিক কিরকম রিয়াকশন দিবে বুঝতে পারছে না। সে কি ভুল শুনলো, নাকি ইরফানের এই বান্ধবী ভুলভাল বকেছে? কোনটা? বিস্ময় চোখে অন্তরার পানে চেয়ে আসে। অন্তরা আবারও বলে, তুমি জানো আমি এখনো অবিবাহিত কেন? ইরফানের জন্য। ইরফান ছাড়া আমি কিছুই ভাবতে পারি না মায়রা। মায়রার নির্জীব চোখে অন্তরার পানে চেয়ে অন্তরা একে একে তার ভার্সিটি লাইফ থেকে তার ভালোবাসার কাহিনী আবেগ ঢেলে মায়রার সামনে উপস্থাপন করলো। মায়রাকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্তরা ঢোক গিলে বলে, ইরফানের আনসার আমি তোমাকে শোনাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। অন্তরা কথাটি বলে তার ব্যাগ থেকে ফোনটা বের করে এরপর একটি অডিও চালু করলো, যেখানে ইরফান বলছে, আই লাইক ইউ। অন্তরার অ্যান্সার, তুমি সত্যি বলছো ইরফান? এটুকুই। এরপর অডিও শেষ হয়ে যায়। মায়রার পুরো দুনিয়া যেন কেঁপে উঠল। মেয়েটা স্তব্ধ হয়ে বসে থাকে। ইরফানের গলা চিনতে তার একটুও কষ্ট হয়নি। মায়েরা বিস্ময় দৃষ্টিতে অন্তরার পানে চেয়ে থাকে। অন্তরা আবারও বলে, আমাদের মাঝে ঝামেলা হয়েছিল, কিন্তু ভালোবাসা কমে যায়নি। তাছাড়া তোমাকে তো ইরফান নিজের ইচ্ছায় বিয়ে করেনি, তার বাবা জোর করে বিয়ে দিয়েছে। মায়রার চোখ জোড়া থেকে টুপ করে কখন যে পানি গড়িয়ে পড়েছে মেয়েটা বুঝলই না। অন্তরা আবারও কিছু বলতে চায়, তার আগেই মায়রা বসা থেকে দাঁড়িয়ে যায়, শক্ত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম ম্যাম। অন্তরা একবার ডাকে মায়রাকে। মায়রা শুনল না, গটগট পায়ে এগিয়ে যায়। গেট থেকে বের হওয়ার সময় গেট ধরে দাঁড়ায়। মাথাটা কেমন যেন চক্কর কাটে। নিজেকে সামলে নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে হাঁটতে থাকে। বাড়ির গাড়ি দেখতে পেয়ে গাড়িতে উঠে পড়ে। মেয়েটা নিশ্চুপ থেকে থেকে চোখ জোড়া থেকে একটু একটু করে পানি গড়িয়ে পড়ে। বাড়ি ফিরে মায়েরা কোনো দিকে তাকালো না, এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। বিকাল হওয়ায় তেমন কেউ বাইরে নেই, সবাই সবার ঘরে হয়তো। মায়েরা দৌড়ে তার ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকায়। কিভাবে যেন এতক্ষণ কান্না আটকে ছিল, আর পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। দুই হাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। কাঁধ থেকে ব্যাগ পড়ে যায়। ইরফানের মুখে ডোন্ট লাইক ইউ এই নিজের জন্য শুনতে শুনতে তার কান ঝালাফালা হয়ে গিয়েছে। সেই একই শব্দ লাইক হয়ে যখন অন্য কেউ বলতে শোনে, তখন মায়রার কেমন লাগা উচিত? মায়রা মানতে পারছে না, বাচ্চাদের মতো করে কাঁদে মেয়েটা। কতক্ষণ যে এইভাবে কাঁদলো মায়রা তার ঠিক নেই। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎই শ্বাস নিতে কষ্ট হয় মায়রার। না, স্বাভাবিক নয়। অনেক বেশি শ্বাসকষ্ট চাপা দিলে যেমন হয়, ঠিক তেমনই মেয়েটা মেঝেতে আধশোয়া হয়ে ছটফটায়। আজ অনেক দিন পর এমন হয়েছে। খানিক সময় পেরিয়ে গেলে মায়রা ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না ঠিক করে, তবুও পা টেনে টেনে নিয়ে গিয়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। হাতিয়ে হাতিয়ে ড্রয়ার খুঁজে ইনহেলারটা বের করে মুখে নেয়। টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়। মায়েরা ওইভাবেই ধীর পায়ে হেঁটে গিয়ে বেডের ওপরে গিয়ে শুয়ে পড়ে। বালিশে মুখ চেপে আবারও ফুঁপিয়ে ওঠে। সে পারছে না স্বাভাবিক হতে। সে তো কাঁদে না, সে কাঁদতে জানে না। তাদের মতো মেয়েদের কান্না মানায় না, কারণ তাদের কান্না দেখার কেউ থাকে না। তাদের মতো মেয়েদের সব সময় শুধু হাসতে হয়। কিন্তু আজ মায়রা পারছে না। তার ধৈর্যের বাঁধ ভাঙল বোধ হয়। বিড়বিড় করে, আমার শিশওয়ালা, আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি কেন আমায় ভালোবাসলে না? আরো 2 দিন পেরিয়েছে। মায়রা তার শ্বশুরকে বললে তিনি মায়রাকে গ্রামে রেখে যায়। ত্রিনা বেগমও এসেছেন গ্রামে। মায়রাকে তারেক নেওয়াজ ত্রিনা বেগমের বাড়ি রেখে গিয়েছে। মায়রা প্রথম দিন ত্রিনা বেগমের সাথে থেকেছে। আজ ভীষণ ইচ্ছে করলো তার মা আর ভাইয়ের কাছে থাকতে। মায়রা বিকালের দিকে তার বাড়িতে আসে। গেটের লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। সামনে মায়রাকে দেখে তিনি ভীষণ অবাক হয়। মায়রা মলিন মুখে চেয়ে আছে তার মায়ের দিকে।
ভদ্রমহিলা এগিয়ে এসে মায়রার গালে হাত দিয়ে বলেন, তোর চোখ মুখ এমন শুকিয়ে গিয়েছে কেন মায়রা? তুই কি অসুস্থ মা? মায়রা মাথা নেড়ে বলে, না মা। কথাটা বলে এগিয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। ভদ্র মহিলা মায়রাকে জড়িয়ে ধরে, মাথায় হাত দিয়ে হিজাবের ওপরেই একটা চুমু খায়। মেয়েটাকে বুকে নিলে তার কি যে শান্তি লাগে, যেন পূর্ণতা পায়। হয়তো জন্ম দেয়নি, কিন্তু সন্তানের মা হওয়ার প্রথম স্বাদ তো এই মেয়েটাকে দিয়েই পেয়েছিল। তাকে কত মানুষ কত কথা বলে, কিন্তু সে তো জানে এটা তার নিজের মেয়ের চেয়েও বেশি। ভেতর থেকে লাবিব তার আপুইকে দেখে এক প্রকার দৌড়ে আসে। মায়রা তার মাকে ছেড়ে হাঁটু মুড়ে বসে লাবিবকে জড়িয়ে ধরে। লাবিব দুই হাতে মায়রার গলা জড়িয়ে ধরে বলে, আপুই তুমি এসিস? মায়রা মৃদু হেসে বলে, এসেছি ভাইয়া, চকলেট এনেছি, খাবি না? লাবিব মায়রার গালে সাথে গাল লাগিয়ে বলে, হুম খাবো, তুমিও খাবো। মায়রা মৃদু হেসে লাবিবের দুই গালে বেশ কয়েকটা চুমু খেয়ে লাবিবের হাতের চকলেটের প্যাকেটটা ধরিয়ে দেয়। এরপর লাবিবকে কোলে নিয়ে দাঁড়িয়ে ঘোর দিকে এগিয়ে যায়। মায়রার মা রান্নাঘরে যায়। মায়রার মুখটা তার বেশ শুকনো লাগছে। মেয়েটা কি না খেয়ে আছে? ভাবনা অনুযায়ী সে মায়রার জন্য ভাত বেড়ে নেয় একটি প্লেটে। এরপর অপর হাতে এক গ্লাস পানি নিয়ে মায়রার ঘরের দিকে আসে। লাবিব বসে বসে চকলেট খাচ্ছে। মায়রা চুপচাপ বসে বসে দেখছে, কোনো কথা বলছে না, মুখে মৃদু হাসি, তবে মনটা ভারী, ভীষণ খারাপ মন। সে কথা বলেনি ইরফানের সাথে, শুদ্ধ বলেছিল কথা বলার জন্য। মায়রার কেন যেন শক্তি হলো না। অন্তরার শোনানো ভয়েস শোনানোর পর থেকেই মেয়েটা কেমন যেন নেতিয়ে গিয়েছে। কখন যে চোখের কোণে পানির কণা জমেছে তাও বুঝতে পারল না। মায়ের ডাকে ঝাপসা চোখ জোড়া দ্রুত মুছে নিয়ে মাথা তুলে তাকায়। ভদ্র মহিলা মায়রাকে দেখে অবাক হয়। মেয়েটাকে কেমন যেন নির্জীব লাগলো তার কাছে। লাবিব একা একাই অনেক কথা বলছে, অথচ মায়রা একটা উত্তরও দিচ্ছিল না, যেন এই জগতে নেই। কি হয়েছে তার মেয়েটার? এগিয়ে এসে মায়রার পাশে বসে বলে, কি হয়েছে মায়রা তোর? মায়রা হেসে বলে, কিছু না মা। তুমি ভাত নিয়ে আসলে যে, দুপুরে খাওনি? মায়রার মা হাতের গ্লাসটা পাশের ছোট্ট টেবিলের ওপরে রেখে ভাত মাখাতে মাখাতে বলে, তোকে খাওয়াতে এনেছি, তুই কি ঠিক করে খাওয়া দাওয়া করিস না? চোখ মুখ কেমন শুকিয়ে ফেলেছিস। মায়রা তার মায়ের দিকে চেয়ে রইল চুপচাপ। দোনোমনো করে বলে, লাবিবের বাবা বাড়ি নেই? ভদ্র মহিলা করুণ চোখে তাকালো মায়রার দিকে, বা হাত মায়রার মাথায় রেখে বলে, নেই মা, নেই, হাঁ কর। মায়রা কোনো কথা ছাড়া মুখটা হাঁ করলো, যেন তার মায়ের বলার অপেক্ষাতেই ছিল, যেন কতদিনের ক্ষুধার্ত সে। মায়রার মুখে ভাত তুলে দেয়। লাবিব এগিয়ে এসে মায়রার কোলের মধ্যে বসে বলে, আপুই তুমি খাও। মায়রা লাবিবের গালের সাথে গাল লাগিয়ে হেসে বলে, অমৃত খাই সোনা ভাইয়া। লাবিব আদো আদো স্বরে প্রশ্ন করে, অমৃত কি? মায়রা চুপ করে থাকলো, কিছুই বলল না। মায়ের হাতের খাবার মানেই তো অমৃত। কতদিন পর খেতে পারলো। মেয়েটার খুশিতেই চোখ জোড়া ভিজে উঠল। নিজেকে সামলে তার মায়ের বাড়িয়ে রাখা হাত থেকে আরেকবার ভাত নিয়ে লাবিবের সাথে দুষ্টুমি করে। মায়রার মা মায়া নিয়ে মায়রার মুখের দিকে তাকিয়ে আছে। কত বছর পর এমন একটা দিন পেল। মায়রা এই বাড়ি থাকলেও তো তার সেই সাহস হয়নি কখনো। মাঝে মাঝে হঠাৎ সুযোগ পেত, আজ যেমন পেয়েছে। খাবার খাওয়ানোর শেষে মায়রার মা এঁটো প্লেট নিয়ে উঠে দাঁড়ায়। মায়রা হঠাৎই মাথা তুলে তার মায়ের দিকে, চোখে মুখে অসহায়ত্ব। কিছু চাইতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলায় না যে। কেমন যেন দম বন্ধ অনুভূতি হয়। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিজেকে সামলে নিতে গিয়েও বারবার কেমন যেন হুমড়ি খেয়ে পড়ছে। তার শীষওয়ালা তাকে ভেঙে দিয়েছে। না, তার ভাগ্যই তো ভাঙা। অযথা অন্যের দোষ দিয়ে কি লাভ? তবুও ইরফানের মুখটা সামনে ভেসে ওঠে। গলায় কিছু বাঁধলো যেন, নিঃশ্বাস ভারী হলো। তার শিশুওয়ালা অন্য কাউকে লাইক ইউ কি করে বলে? আজ আবারও তার শ্যামা মায়ের ওপর অভিযোগ হলো। কেন তাকে নিয়ে গেল না তার শ্যামা মা? না,
ইরফানের ওপর অভিযোগ হয় না আর ইচ্ছে হয় না অভিযোগ করতে। ডান হাতে চোখ জোড়া মুছে নিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, আজ আমি এই বাড়ি থাকি। মায়রার মা মায়রার দিকে অবাক হয়ে তাকালেন। মায়রার বলার ধরন মনে হলো মেয়েটা কত আকুতি করে তার বাড়ি থাকার আবদার করছে। মা হয়ে এসব দেখতে তার যে ভীষণ কষ্ট হয়। মায়রা তার মাকে চুপ থাকতে দেখে মাথা নিচু করে মলিন হেসে বলে, লাবিবকে নিয়ে এই ঘরেই থাকবো, কালকে সকালেই চলে যাব মা। ভদ্র মহিলা কেমন করে যেন তাকালো। লাবিবের বাবা অশান্তি করবে সেই আশঙ্কায় মেয়েটা কত জড়তা নিয়ে আবদার করলো। মা হয়ে সন্তানের মুখে এমন করুণ ছাপ নেওয়া যায়? মায়রার মা পারল না বোধ হয়। ভদ্র মহিলার চোখের কোণে পানি জমল। মায়রা ভেজা চোখে মাথা তুলে মায়ের দিকে তাকায়। দুজনের কেউ কথা বলে না বেশ অনেকক্ষণ। মায়রা মাথা নিচু করে অপরাধীর গলায় বলে, বেশি কিছু চেয়ে ফেলেছি হয়তো, সরি মা। ভদ্র মহিলা কষ্টে বুক ফেটে যাবে মনে হলো। ভাঙা গলায় বলে, যতদিন ইচ্ছা থাকবি, আমি সামলে নিব। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা শূন্য দৃষ্টিতে তার মায়ের প্রস্থান দেখল। মলিন হেসে বিড়বিড় করে, তুমি আমায় বিয়েটা না দিলেও পারতে মা, আজ সামলে নিবে বললে। বিয়ে না দিয়েও তো সামলে নেওয়া যেত। আমি তো কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর হাতের মার খেয়ে, কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর অপমান সয়ে নিয়ে। তবে তুমি কেন আমায় বিয়ে দিয়ে আমার হাসি কেড়ে নিলে মা? আমি হাসতে পারছি না, আমি কষ্ট লুকাতে পারছি না, আমার শুধু কান্না পাচ্ছে। কথাগুলো বলতে বলতে দুই চোখ ভেদ করে জলকণা গড়িয়ে পড়ে। লাবিব তার বোনকে কাঁদতে থেকে চকলেট রেখে অসহায় চোখে চেয়ে আসে। দুই হাত বাড়িয়ে ছোট ছোট হাতে মায়রার গাল মুছে দিয়ে বলে, আপুই, কাঁদছো কেন? কাঁদে না, আল্লাহ তোমার বৃথা ভালো করে দিবে। মায়রা তার ভাইয়ের কথায় হেসে ফেলল। লাবিবের গালে চুমু খায় বেশ কয়েকটা। অতঃপর লাবিবকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে, তুই এত ভালো কেন ভাইয়া? লাবিবও তার বোনকে জড়িয়ে ধরে বলে, আমি ভালো, আপুইও ভালো। রাত প্রায় 10টা। মায়রার ঘুম আসে না। লাবিব তার সাথে ঘুমিয়েছে। মায়রা বারবার এপাশ ওপাশ করে। ঘরের বাইরে টুংটাং আওয়াজ পায়। মায়রা বেড থেকে নেমে দাঁড়ায়। সে তার এত জঘন্য অস্থিরতা থামাতে পারছে না। মায়রা ভাবল সে লাবিবের বাবার কাছে অনুরোধ করবে যেন এই একটা রাত তার মায়ের কাছে থাকতে দেয় তাকে। সে একটা রাত মায়ের বুকে ঘুমাতে চায়, যদি একটুখানি শান্তি লাগে। ভাবনা অনুযায়ী মায়রা ঘুমন্ত লাবিবকে কোলে তুলে নেয়। এরপর বাইরে বেরিয়ে দেখলো লাবিবের বাবা তার ঘরের দরজা লাগাচ্ছে। তখনই মায়রা সেখানে গিয়ে দাঁড়ায়। মায়রাকে দেখে ভদ্রলোক অবাক হয়। তিনি হয়তো জানতেন না মায়রা এসেছে। মায়রা লাবিবের বাবার দিকে চেয়ে আমতা আমতা করে বলে, আমাকে একটু মায়ের সাথে থাকতে দিবেন? লাবিবের বাবার বোধহয় কথাটা পছন্দ হলো না। কিছু না বলে লাবিবকে মায়রার কোল থেকে কেড়ে নেওয়ার মতো করে ছিনিয়ে নেয়। মায়রা ভয় পায়। লাবিবের বাবা লাবিবকে কোলে নিয়ে মায়রার দিকে চেয়ে রেগে বলে, তুই কি ঠিক করেই নিয়েছিস? আমাদের পিছু ছাড়বি না? বিয়ে দিল তোর মায়ের পছন্দের ছেলের সাথে, তবুও তোর এই বাড়িতেই আসা লাগে? তোর কি বুদ্ধি নেই? আমার ছেলেটাকে এত দরদ দেখাস, ও কে তোর? ও তোর কে হয়? মায়রা দুই হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমতে শুরু করেছে। লাবিবের বাবা আবারও বলে, এটা আমার বাড়ি। যাকে মা মা করে সারা দিন ডাকিস, সে তোর মা হয়? একদিনও পেটে নিয়েছিল তোকে? তোর মাও নেই, বাপও নেই। এটা তোকে আর কয় হাজার দিন মনে করিয়ে দিতে হবে। আমার বউ, আমার ছেলে, তোর কেউ নয়, বুঝেছিস? ছোট থেকে যে আমার বউ আমার সাথে পিড়াপিড়ি করে তোকে বড় করেছে, সেই কৃতজ্ঞতা থেকে এবার তুই আমার বাড়ি থেকে বিদায় হ। আর নিতে পারছি না তোকে। আর যদি এই বাড়িতে এসেছিস, তবে সেই দিন তোকে মেরেই ফেলবো। আমার বউ বাচ্চার উপরে জাদু করে দিয়েছে। কোথাকার কোন মেয়ে জন্মের ঠিক আছে কিনা তাও বিশ্বাস হয় না। সেই মেয়েকে এত বছর পেলে বিদায় করলাম, তবুও বিদায় হওয়ার নাম নেই। সুযোগ পেলেই দৌড়ে চলে আসবে। কুকুরকে তাড়িয়ে দিলেও তো আসতে 10 বার ভাববে। তোর কি আমার বাড়ি আসতে একটুও লজ্জা লাগে না? আবার আমার বউয়ের সাথে ঘুমাতে চাস? কোথাকার কোন মেয়ে
আমার বউ বাচ্চা নিয়ে ঘুমাবে। অনেক মেনেছি, আর না, যা এবার যা। কথাগুলো বলে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। লাবিব একবার কেঁপে ওঠে ঘুমের ঘোরে। মায়রার মাও ঘুমিয়েছে। লাবিবের বাবার কথাগুলো তেমন জোরে ছিল না, এই জন্য কারোরই ঘুম ভাঙল না। মায়রা স্তব্ধ হয়ে বন্ধ দরজার পানে চেয়ে রইল। চোখের পানির বাঁধ ভেঙেছে। সত্যি তো, সে যাকে মা বলে ডাকে, সে তো তাকে পেটে নেয়নি একদিন এর জন্য হলেও। লাবিবও তো তার নিজের ভাই নয়, এই বাড়িটাও তো তার নয়। মা ভাই তার তো কেউই নয়। সে বোধহয় কুকুরের চেয়েও জঘন্য। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিলেও সে আবারও সেই পাতানো মা, পাতানো ভাইয়ের ভালোবাসা নিতে আসে। সত্যি তো, তার লজ্জা নেই। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিয়েছে, অথচ সে ছাসড়ার মতো সেই বাড়িতেই এসে খাবার খেয়েছে। উল্টো ঘুরে ধীরে ধীরে তার ঘরে গিয়ে তার ফোনটা হাতে নিল। এরপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে মেইন গেট শব্দহীন খোলে। বাইরে বেরিয়ে একবার পিছু ফিরে তাকায়। শব্দহীন কান্নায় মেতেছে যেন তার দুই চোখ। কতক্ষণ যে বাড়িটায় চোখ বুলালো, এই বাড়িটায় তার যে কত চড় থাপ্পড় অপমান। হঠাৎ হঠাৎ পাতানো মায়ের ভালোবাসা মিশে আছে। তার পাতানো ছোট্ট ভাইটাকে কত আদর করত। সে তো তার আপুইয়ের চুমু ছাড়া বেশি দিন থাকতে পারে না। কিন্তু মায়েরা যে বাইরের মানুষ, ওই যে রাস্তার পাশে মানুষ ঘুমায়, মায়েরা আসলে তাদের মধ্যেই একজন, যার কেউ নেই, কেউ না। মেয়েটা কান্না মাখা চোখে মায়ের বন্ধ দরজার দিকে তাকালো। বিড়বিড় করলো, ভালো থেকো মা, তোমায় কখনো ভুলবো না আমার সোনা ভাইয়া। তুই একদিন বড় হ, তোদের ভীষণ ভালোবাসি আমি। কথাটা বলে দরজাটা আলতো হাতে ভিড়িয়ে দেয়। হাত কাঁপছে কেন যেন। আর কখনো এখানে আসা হবে না তার। দরজা চাপিয়ে দিয়ে আলতো হাতে দরজাটা ছুঁয়ে রাখলো। চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দেয়। দম বন্ধ লাগছে। মায়ের হাতে আর খাওয়া হবে না, কখনো দেখা হবে না মায়ের মুখটা, কখনো আর ভাইটাকে কোলে নিতে পারবে না। সত্যি তার ভাগ্য একদম ভাঙাচোরা। কত যত্ন করে তার ভাগ্যে দুঃখ লিখে রাখা। যত দিন যাচ্ছে মায়েরা বোধহয় সেটাই উপলব্ধি করছে। বেশ কিছুক্ষণ পর মায়েরা ধীর পায়ে এগিয়ে যায় কোন দিকে যেন। প্রায় মিনিট পাঁচেক হাঁটলে দেখল কাঁচা রাস্তার ধারে একটি কবর। কাঁচা বাঁশ আর চিকন করে কেটে কেটে কবরটি ঘেরাও করে রাখা। মায়েরা এগিয়ে গিয়ে এক পাশে দাঁড়ালো। তার দাদি তাকে দেখিয়েছিল এটা নাকি তার মায়ের কবর, যে মা তাকে পেটে ধরেছিল, যাকে এই স্বার্থপর দুনিয়ায় বাঁচতে দেয়নি। মায়েরা এক কোনায় চুপ করে বসলো। বাঁশের ফাঁক দিয়ে ডান হাত ঢুকিয়ে কবরের শক্ত মাটি স্পর্শ করে। কেমন অদ্ভুত অনুভূতি হলো। তার শ্যামা মা এখানে ঘুমিয়ে আছে। বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয় মায়েরা। আলতো হাতে শক্ত মাটি বোলায়, ফোঁপানো কণ্ঠে বলে, শ্যামা মা, তুমি তো জানতে এই দুনিয়া কত স্বার্থপর, তবুও কেন তোমার সাথে আমায় নিয়ে গেলে না? আমার কেউ নেই জানো, এই দুনিয়ার মানুষগুলো খুব স্বার্থপর শ্যামামা। তোমার আল্লাহকে একটু বলবে তোমার মতো আমাকেও যেন একটু ঘুম পাড়ায়। আমি তোমার কাছে যেতে চাই, আমি তোমার বুকে ঘুমাতে চাই শ্যামামা। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে, দুই হাত কবরের ওপরে রেখে বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে কান্নায় ব্যস্ত হয়। মায়েরা গত রাতে তার মায়ের কবর থেকে ত্রিনা বেগমের বাড়ি ফিরেছিল। রাতটা সেখানে থেকে সকাল সকাল ত্রিনা বেগমকে না জানিয়ে বাসে করে শহরে ইরফানদের বাড়িতে চলে আসে। এসেই ত্রিনা বেগমকে জানায় সে চলে এসেছে। ওখানে থাকতে আসার কথা বললে তাকে কাকা আসতে দিত না। পরে যদি ত্রিনা বেগম সহ রোমা নেওয়াজ এর বকা খেয়েছে একা আসার জন্য। মায়েরা আজ কলেজে যাবে বলে ঠিক করলো। কারণও আছে অবশ্য একটা। সেসব ভাবনা রেখে মায়েরা কলেজের জন্য রেডি হয়ে নেয়। নিচে নেমে নাস্তা করে তারেক নেওয়াজের সাথে বের হয়। ক্লাসরুমে মায়েরা বসে আছে, মনোযোগ দিয়ে ক্লাস করছে। মিলা মায়েরাকে এত চুপচাপ দেখে খোঁচায়। মায়েরাও রেগে তাকায় একটু পর পর। এভাবেই প্রায় সব ক্লাস শেষে ছুটির ঘন্টা বাজলে মায়েরা হেসে মিলাকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন ময়না। মিলা অবাক হয়ে বলে, মানে?
মায়েরা মিলার হাতটা ধরে বাইরে যেতে যেতে বলে, তোকে আজ আমার ভার্সনের কফি লেগেছে আমার কাছে, তাই তোকে স্বাগতম। মিলা মায়রার মুখের দিকে চেয়ে বলে, তুই কেঁদেছিস কেন মায়রা? মিলার কথা শুনে মায়রা অবাক হয়, থমথমে মুখে মিলার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, এরকম কিছু না। কথাটা বলে মায়রা আনমনা হলো। মিলা মায়রার গালে হাত দিয়ে বলে, তুই জানিস মায়রা, তুই আজ একবারও হাসিসনি, উল্টে বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে চোখ মুছেছিস। আর এখন আমার সামনে এত ওভার অ্যাক্টিং করছিস যে তোর এই কৃত্রিম হাসিটা একটা বাচ্চাও ধরতে পারবে। একটু হেসে বলে, তোর কি হয়েছে রে মায়রা? মায়রা ভেজা চোখে চেয়ে দেখলো মিলাকে। নিজের গাল থেকে মিলার হাতটা নামিয়ে উল্টো ঘুরে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে বলে ধীর গলায়, হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি রে, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। কিছু দূর গিয়ে মায়রা দাঁড়িয়ে যায়, এরপর পিছু ফিরে মিলার দিকে চেয়ে বলে, ভালোবাসার কষ্ট সব কষ্টকে হার মানায়। তুই হুটহাট বিয়ে করে নিস না কেন মিলা, কেমন? কথাটা বলে উল্টো ঘুরে যেতে যেতে বলে, আমাকে যেন কখনো ভুলে যাস না মিলা। কথাগুলো বলে ডান হাতে চোখ জোড়া মুছে পায়ের গতি বাড়ায়। পরের দিন শুদ্ধ এয়ারপোর্টের দিকে এসেছিল একটা কাজে। তার বাইক গ্রামে ছিল, পরশুদিন নিয়ে গিয়ে এসেছে। সেই বাইক নিয়েই এই দিকে এসেছিল। এখানে এসে এক ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় টুকটাক কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎই শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। হাতে লাগেজ নেই, অথচ সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে। শুদ্ধ মনে করার চেষ্টা করলো ইরফানের আসার এখনো গুনে গুনে 9 দিন বাকি আছে। সে দ্রুত পায়ে ইরফানের সামনে গিয়ে অবাক হয়ে বলে, আরে তুই, তোর তো আসার আরো 9 দিন বাকি, মানে বইয়ের টানে কানাডা থেকে চলে আসলি? ভাই রে, তুই ওখানে ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলি, একটু বোঝ। আর ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর কথা থেমে যায়। কোনো মানুষের চোখ এমন লাল হয় তা এই জীবনে শুদ্ধ দেখেছে বলে মনে পড়ে না। অবাক হয়ে থেমে থেমে বলে, তোর কি হয়েছে রে ইরফান? ইরফান শুদ্ধর হাত থেকে শুদ্ধর বাইকের চাবি কেড়ে নেয়। কোনো কথা না বলে শুদ্ধর বাইকে উঠে পড়ে। কিছু বোঝার আগে ইরফান বাইকের হেলমেট ছুঁড়ে ফেলে বাইক স্টার্ট দেয়। শুদ্ধর চোখ বড় বড় করে তাকায়। বাইকের স্পিড একদম মাথায় তুলেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে তার কিছুক্ষণ আগের দেখা ফ্রেন্ডের বাইকটা চেয়ে ইরফানের পিছু নেয়। ইরফানের বাইকের গতি হাই। শুদ্ধ পেছন থেকে চিল্লিয়ে বলে, ইরফান আস্তে চলা। ইরফান, এই ইরফান, অ্যাক্সিডেন্ট করবি ভাই। ইরফান শুনল না। তার কোনো দিকে ধ্যান আছে বলে মনে হয় না। কতজনের সাথে যে লাগতে লাগতে বেঁচে গেল। শুদ্ধ ইরফানকে একটা পাগল লাগলো। কি হয়েছে এর? মায়েরা কি কিছু করেছে? মায়েরার ব্যাপারে ইরফান যা পসেসিভ, ওকে নিয়েই কিছু হয়েছে নিশ্চয়। শুধু নিজেও বাইকের স্পিড বাড়ায়, চিল্লিয়ে বলে, ইরফান দয়া করে বাইকটা আস্তে চালা ভাই, হেলমেটটা নে অ্যাটলিস্ট। কি হয়েছে? মায়েরা কিছু করেছে? ওকে আমরা সবাই মিলে বোঝাবো। ইরফান দাঁড়া। ইরফান বাইকের স্পিড বাড়ায়, বই কমায় না। শুদ্ধর ভয় লাগছে, সমানে চিল্লায়, ইরফান ইরফান, এই ইরফান বাইকের স্পিড কমা, মরবি ভাই। ইরফান থাম। বলতে বলতে শুদ্ধ ইরফানের থেকে অনেক পিছিয়ে পড়ে, হাঁপিয়ে গিয়ে বাইক থামায়। না, সে পারবে না। এভাবে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক চালায় কেন? চোখের এই অবস্থা কেন? কতগুলো প্রশ্ন মাথায় নিয়ে শুদ্ধ আবার বাইক স্টার্ট দেয়। মায়রা! ইরফানের সিংহের ন্যায় হুংকারে পুরো বাড়ির দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। নিস্তব্ধ বাড়িটায় বারবার প্রতিধ্বনিত হতে থাকে মায়রা নামটি। ডাইনিংয়ে মায়রা, রুমা নেওয়াজ, ইরফান নেওয়াজ সকলেই উপস্থিত। সকলের চোখে মুখে বিস্ময়, অজানা কৌতূহল। মায়রা বাকহীন হয়ে ইরফানের পানে চায়। এই প্রথম ইরফানের মুখে নিজের নাম, তাও আবার এভাবে। পুরো 5 দিন পর লোকটাকে দেখে মায়রার চোখ টলমল করে ওঠে। ইরফান চোখ দুটো অসম্ভব লাল, যেন আগুনের ফুলকির ন্যায় দাউ দাউ করে জ্বলছে, যেন রক্ত জমাট বেঁধে ভয়ঙ্কর এক মানবে পরিণত হয়েছে।
ইরফান মেন গেট থেকে শব্দ করে পা ফেলে প্রবেশ করে বাড়ির ভেতর, 2 হাত মুষ্টিবদ্ধ করে রাখা। মায়রার সামনে গিয়ে দাঁড়ায়, চোয়াল শক্ত করে মায়রার বিস্ময় মুখখানার দিকে তা চায়। মায়রার চোখ ধাঁধিয়ে আসে ইরফানের লালিত চোখের দিকে। এই ইরফানকে সে কখনো দেখেনি। মায়রা অস্থির হলো। কি হয়েছে ইরফানের? মায়রা টলমলো চোখ জোড়ায়, চেয়ে ইরফানের শক্ত চোয়াল শিথিল হয়। অপলক চেয়ে থাকে মায়রার মলিন মুখপানে। বারবার শুকনো ঢোক গেলে ডান হাত বাড়িয়ে মায়রার গাল আলতো করে ছুঁয়ে দেয়। হঠাৎই 2 হাতে মায়রাকে পিষে ফেলার মতন করে তার বুকে চেপে ধরে ইরফান। মায়রা বাকরুদ্ধ। সাথে ইরফানের বাবা মা। তার লজ্জা পাচ্ছে না, বরং এই অস্বাভাবিক ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে আছে। মায়রার হাঁসফাঁস লাগে। ইরফানের হাতের বাঁধন আরো শক্ত হলো, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মায়রা। ইরফান ধরা গলায় বিড়বিড় করে আওড়ায়, মাই বার্ড ফ্লাওয়ার, ইউ আর এ সেলফিশ গার্ল, ইউ হার্ট মি বার্ড ফ্লাওয়ার, ইউ হার্ট মি। মায়রার শরীর শিরশির করে ওঠে। এই সম্বোধন আজ প্রথম শুনল ইরফানের মুখে। ভীষণ অবাক হয় মেয়েটা। নাম পরিচিত ঠেকল, তবে মনে করতে পারল না। মায়রার মাথা থেকে কাপড় পড়ে গিয়েছে, তবে ঘাড় ভেজা অনুভূত হলো। এটা কি চোখের পানি? মায়রা বোধহয় বুঝল। মেয়েটা বিস্মিত হয়, কথা বলার ভাষা হারায়। কাঁপা কাঁপা ডান হাত উঠিয়ে ইরফানের পিঠে রাখে। ইরফান আরো শক্ত করে ধরে মায়রাকে নিজের সাথে। মায়রা ব্যথা পায়, তবে টু শব্দটাও করল না। ইরফান চোখ বুজে আবারও ধরা গলায় বিড়বিড় করে, ইউ আর এ সো সেলফিশ বার্ড ফ্লাওয়ার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগানি। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।